সমবৃত্ত ছন্দ। সমবৃত্ত ছন্দের লক্ষণ আমরা আলোচনা করব। কিছু কিছু সমবৃত্ত ছন্দের, বিশেষ করে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই ছন্দগুলো আমরা এখানে আলোচনা করব। এর আগে আমরা ছন্দের বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনা করেছি, গণ নির্ণয় বা কিভাবে ছন্দ নির্ণয় করতে হবে। এখন আমরা ছন্দের লক্ষণ উদাহরণ প্রসঙ্গে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব ইন্দ্রবজ্রা ছন্দ। ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণ প্রসঙ্গে আচার্য গঙ্গা দাস তার ছন্দমঞ্জুরি গ্রন্থে বলেছেন, ষাটেন্দ্র বজ্রা যদি তো জগৌ গ। অর্থাৎ ইন্দ্রবজ্রা ছন্দ হবে যদি তৌ জগৌ গ, অর্থাৎ যদি ত ত বর্গীয় জ গ গ এই গণগুলি থাকে তাহলে ইন্দ্রবজ্রা ছন্দ হবে। তাহলে ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণ কি দাঁড়ালো? ষাটেন্দ্র বজ্রা যদি তো জগৌ গ। উদাহরণ আসছে, উদাহরণে আমাদের কি বলা হয়েছে? অর্থহি কন্যা পরকীয় এব। অর্থহি কন্যা পরকীয় এব। দেখো এখানে কি কি গণ হয়েছে? ত ত বর্গীয় জ গ গ এই গণগুলি হওয়ার জন্য এবং পাদান্তে জ্যোতি করার জন্য। এখন প্রশ্ন হতে পারে জ্যোতি কাকে বলে? না, জ্যোতি হচ্ছে যে যখন পদ্য পাঠের সময় জিহ্বা স্বেচ্ছায় বিরাম নেয় যে স্থানে, সেই স্থানটাকে কবিরা জ্যোতি বলেছেন। জিহ্বা যেখানে স্বেচ্ছায় বিরাম নেয় পদ্য পাঠের সময়, সেই স্থানকে ছন্দশাস্ত্রে জ্যোতি বলা হয়। উন্তর্য তয় হস্যই। তাহলে ইন্দ্রবজ্রা ছন্দ একাদশ অক্ষরাবৃত্ত ছন্দ বা সমবৃত্ত ছন্দ, অর্থাৎ ইন্দ্রবজ্রা ছন্দের অক্ষর সংখ্যা হচ্ছে 11 এবং জ্যোতি পাদান্তে শেষে পড়বে। অর্থই কন্যা পরকে এব, এইখানে জ্যোতি মানে পূর্ণচ্ছেদ হবে। ঠিক আছে, তাহলে ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণ কি? ষাটেন্দ্রবজ্রা যদি তো জগৌ গ। উদাহরণ কি? অর্থই কন্যা পরকে এব। এই যে আমরা এখানে ত ত বর্গীয় জ গ গ এই যে গণগুলো কি করে হয়েছে, এ দেখো পরপর যদি আমরা দেখেছিলাম যে লঘুগুরু নির্ণয়ের যে নিয়ম এবং তার সাথে গণ নির্ণয়, সেখানে আমরা পড়েছিলাম কি যে অন্তে লঘু হলে ত হয়, তাই অন্তে লঘু হয়েছে, তাই এখানে ত হয়েছে। আবার ত হয়েছে, মাঝখানে গুরু হলে বর্গীয় জ হয় এবং গ গ থাকলে গুরুগণ হয়, অর্থাৎ গুরু হলে গ গণ হয়। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে প্রকৃতপক্ষে হওয়ার কথা ছিল লঘু, কিন্তু যেহেতু ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণে বলা হয়েছে যে গগণ থাকবে, অর্থাৎ ইন্দ্রবজ্রা ছন্দ হতে গেলে কন্ডিশন কি? না, যদি তো জগৌ গ, অর্থাৎ দুটি তগণ থাকবে, বর্গীয় জগণ থাকবে আর দুটি গগণ থাকবে। কিন্তু এটা যদি লঘু হয়ে যায় তাহলে ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণ মিলবে না। সেক্ষেত্রে আমরা যে গুরুবর্ণের নিয়মাবলী পড়েছিলাম যে পাদান্তে গো পিবা, সেইখানে যে বিকল্পে গুরুবর্ণ বলা হয়েছিল বা যেখানে বিকল্পে গুরুবর্ণ ধরা হয়, তখন এখানে যে নাম লিখে দিয়েছে বিকল্পে গুরুবর্ণ বা পাদান্তে গুরুবর্ণ, এটা লেখা যেতে পারে। সেজন্য এখানে এটা লঘু হওয়া সত্ত্বেও গুরু হয়েছে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে অর্থই কন্যা পরকে এব, এখানে এই উদাহরণে ইন্দ্রবজ্রা ছন্দের প্রকৃষ্ট উদাহরণ হয়েছে। তাহলে যদি বলা হয় যে ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণ কি, উত্তর হবে ষাটেন্দ্রবজ্রা যদি তো জগৌ গ। অর্থাৎ এই গণ থাকলে ত ত বর্গীয় জ গ গ এই গণগুলি থাকলে একাদশ অক্ষর থাকবে, এই গণগুলি থাকবে এবং পাদান্তে জ্যোতি পড়বে, তখন সেটা ইন্দ্রবজ্রা ছন্দ হবে। বোঝা গেল? এরপর আমরা আসছি উপেন্দ্রবজ্রা। উপেন্দ্রবজ্রা ছন্দের লক্ষণ প্রসঙ্গে বলা হয়েছে উপেন্দ্রবজ্রা প্রথমে লঘৌ স্বর। অর্থাৎ ইন্দ্রবজ্রা ছন্দের ক্ষেত্রে যেখানে প্রথমে গুরু হচ্ছে, সেখানে উপেন্দ্রবজ্রা ছন্দের প্রথমে কি হবে? লঘু, লঘু হবে। এই জন্য লঘু হয়েছে। লঘু হওয়ার সঙ্গে সঙ্গে গণটা চেঞ্জ হয়ে গেছে, গণটা চেঞ্জ হয়ে কি হয়েছে? বর্গীয় জ গণ হয়েছে। অর্থাৎ এখানে কি কি গণ থাকবে? জ ত জ গ গ, তাহলে একটা গণের চেঞ্জ হচ্ছে প্রথমটা। তাহলে প্রশ্ন হতে পারে এখানে যে ইন্দ্রবজ্রা ছন্দ
এবং উপেন্দ্রবজ্জা ছন্দের পার্থক্য কি? প্রধান পার্থক্য কি না, উপেন্দ্রবজ্জা ছন্দে প্রথমে লঘু স্বর হয়, লঘু বর্ণ হয়। যেই লঘু বর্ণ হলো, এখানে লঘু বর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এটি গণ চেঞ্জ হয়ে গেল, জ ত জ গ গ হলো। উদাহরণ কি দেওয়া হয়েছে? অবন্তি পুরজাদি বীজ সার্থ বাহ। অবন্তি পুরজাদি বীজ সার্থ বাহ। দেখো এখানে বর্গীয় গণ হয়েছে, ত হয়েছে, বর্গীয় হয়েছে, গ গ হয়েছে। শুধু একটা বর্ণের পার্থক্য, অর্থাৎ গুরুবর্ণটা এখানে ছিল গুরুবর্ণ ইন্দ্রবজ্জা ছন্দে, এখানে হয়ে গেছে লঘু বর্ণ। বোঝা গেল? তাহলে এটাও একাদশ অক্ষরবৃত্ত ছন্দ, এটাও সমবৃত্ত ছন্দ, 11টি অক্ষর আছে এবং এটিরও পাদান্তে জ্যোতি পড়েছে। তাহলে উপেন্দ্রবজ্জা প্রথমে লঘু সা। ঠিক আছে, নেক্সট আমরা আসছি রথোদ্ধতা ছন্দ। রথোদ্ধতা ছন্দের লক্ষণ প্রসঙ্গে বলা হয়েছে কি, রাত পরই নর লগই রথোদ্ধতা। রাত পরই নর লগই রথোদ্ধতা। উদাহরণ কি, এবং আশ্রম বিরুদ্ধ বৃত্তিনা। এবং আশ্রম বিরুদ্ধ বৃত্তিনা। রাত পরই নর লগই রথোদ্ধতা মানে কি, যদি পাদের চরণে যদি র ন র ল গ, রাত পরই র ন র ল গ এই গণগুলি থাকে, তাহলে তাকে আমরা রথোদ্ধতা ছন্দ বলবো। এবং একাদশ অক্ষর বিশিষ্ট আর পাদান্তে জ্যোতি। তাহলে কি দাঁড়ালো? রথোদ্ধতা ছন্দের লক্ষণ কি বলা হলো? যে রাত পরই নর লগই রথোদ্ধতা। উদাহরণ কি, এবং আশ্রম বিরুদ্ধ বৃত্তিনা। দেখো এখানে কি কি গণ হয়েছে, র ন র ল গ, এই গণগুলি থাকায় এখানে রথোদ্ধতা ছন্দের প্রকৃষ্ট উদাহরণ হয়েছে, অর্থাৎ এই শ্লোকটি রথোদ্ধতা ছন্দে প্রকৃত উদাহরণ বা প্রকৃষ্ট উদাহরণ হয়েছে। ঠিক আছে, নেক্সট আসছে কি, বংশস্থবিলম ছন্দ। বংশস্থবিলম ছন্দের লক্ষণ প্রসঙ্গে বলা হয়েছে, বদন্তি বংশস্থবিলম যত জরৌ। বদন্তি বংশস্থবিলম যত জরৌ। যত জরৌ অর্থাৎ এখানে 4টি গণ থাকবে, কি কি, জ ত জ র। বর্গীয় জ ত, বর্গীয় জ র, জ ত জ র। এই গণগুলি থাকলে বংশস্থবিলম ছন্দ হয়। উদাহরণ কি দেওয়া হচ্ছে, ইদং কিলাব্যাজ মনোহরং বপু। ইদং কিলাব্যাজ মনোহরং বপু। দেখ এখানে বর্গীয় গণ হয়েছে, এই যে ছন্দ স্ক্যান করা হয়েছে, এখানে লঘু বর্ণ গুরুবর্ণ নির্ণয় করে যে গণগুলো হয়েছে সেগুলো কি হচ্ছে, জ ত জ র। সেজন্য এখানে বংশস্থবিল ছন্দের উদাহরণ হয়েছে, অর্থাৎ এই যে উদাহরণটি দেওয়া হয়েছে এটি বংশস্থবিলম ছন্দের উদাহরণ। বংশস্থবিল ছন্দের অক্ষর সংখ্যা কত, 12 এবং এর পাদান্তে জ্যোতি। ঠিক আছে, বংশস্থবিলম ছন্দের লক্ষণ তাহলে কি দাঁড়ালো, উদাহরণ কি দাঁড়ালো, বদন্তি বংশস্থবিলম যত জরৌ। উদাহরণ কি, ইদং কিলাব্যাজ মনোহরং বপুঃ। তারপর কি বলা হলো, দ্রুত বিলম্বিত। দ্রুত বিলম্বিত মাহ নভ ভর। দ্রুত বিলম্বিত মাহ নভ ভর। দ্রুত বিলম্বিতম আহ, দ্রুত বিলম্বিত বলা হয় নভ ভর, অর্থাৎ ন ভ ভর। এই গণগুলি থাকলে এবং পাদান্তে জ্যোতি পড়লে তাকে দ্রুত বিলম্বিত ছন্দ বলা হয়। এবং দ্রুত বিলম্বিত ছন্দের অক্ষর সংখ্যাও 12। উদাহরণ কি দেওয়া আছে, ঈদম অনন্য বা ঈদম অনন্য পরায়ণ মন্যথা। ঈদম অনন্য পরায়ণ মন্যথা। দেখো এখানে কি হচ্ছে, ন ভ ভর, ন ভ ভ র এই গণগুলি হয়েছে, সেজন্য এখানে দ্রুত বিলম্বিত ছন্দের প্রকৃষ্ট উদাহরণ হয়েছে। এখানে 12টি অক্ষর আছে, দেখো আমরা কাউন্ট করে নিই একবার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যে যে অক্ষর পাশে বলা আছে সেই সেই অক্ষর এখানে আছে এই ছন্দে।
অর্থাৎ আমাদের যদি এখানে কোনো সময় এই লাইন তুলে দিয়ে বলে ছন্দ নির্ণয় করো, তখন আমরা আগে কি করব, আগে আমরা অক্ষর সংখ্যা গুনবো, অক্ষর সংখ্যা কত আছে দেখবো, গুনে দেখবো যদি 11 থাকে তাহলে 11 অক্ষরের কি কি ছন্দ আমি পড়েছি বা আমরা জানি সেইগুলো দেখবো। এবার তার মধ্যে আমাকে স্ক্যান করে দেখতে হবে, যদি 11 নম্বর বা 11টি অক্ষর সংখ্যা হয় তাহলে 11টি অক্ষর সংখ্যার ছন্দ আমরা 3টে পাচ্ছি আপাত দৃষ্টিতে, কি কি, ইন্দ্রবাজ্যা, উপেন্দ্রবাজ্যা আর রথোদ্ধাতা। তাহলে আমরা সেখানে নিশ্চিত হয়ে যাব যে এখানে কোন কোন ছন্দ হতে পারে। তাহলে যদি এই লাইন তুলে প্রশ্ন আসে পরীক্ষায় তখন আমাদেরকে অক্ষর সংখ্যাটা একটু কাউন্ট করতে হবে, তাহলে আমরা সহজেই ছন্দ নির্ণয় করতে পারবো। তারপর সেই অনুযায়ী আমরা ছন্দটা গণ নির্ণয় করে সেখানে নির্দিষ্টভাবে বলে দিতে পারবো যে এই গণ থাকায় এই ছন্দ হয়েছে। নেক্সট, বসন্ত তিলক। বসন্ত তিলকের লক্ষণ প্রসঙ্গে কি বলা হয়েছে, গেয়ং বসন্ত তিলকং তভোজা জগৌ গ। গেয়ং বসন্ত তিলকং তভোজা জগৌ গ। গেয়ং বসন্ত তিলকং মানে কি, বলছে যে তাকে বসন্ত তিলক জানবে যেখানে ত ভ যা জ গৌ গ, অর্থাৎ ত ভ যা বর্গীয় জ বর্গীয় জ গ গ, 1 2 3 4 এই 4টি পূর্ণগণ থাকবে আর 2টি গগণ থাকবে। তাকে বলা হবে বসন্ত তিলক ছন্দ। তাহলে বসন্ত তিলক ছন্দের অক্ষর সংখ্যা বেড়ে গেল, অক্ষর সংখ্যা বেড়ে হতো কত, 14। তাহলে 3 4 12 আর 2 14, 14 অক্ষর সংখ্যা বিশিষ্ট একটি সমবৃত্ত ছন্দের উদাহরণ হলো বসন্ত তিলক। বসন্ত তিলকের লক্ষণ তাহলে আরেকবার পড়ে নিই আমরা, গেয়ং বসন্ত তিলকং তভোজা জগৌ গ। উদাহরণ কি আছে, রম্যানি বৃক্ষ মধুরাংশ নিসম্য শব্দান। রম্যানি বৃক্ষ মধুরাংশ নিসম্য শব্দান। দেখো এখানে অন্তে লঘু ত হয়েছে, আদি গুরু ভ হয়েছে, মাঝখানে গুরু ভুলিয়ে যাওয়া হয়েছে, মাঝখানে গুরু ভুলিয়ে যাওয়া হয়েছে, আর গ গুরু আছে সেই জন্য গ গ হয়েছে। এই দন্তনে হসন্তের জন্য পূর্বের বর্ণটা গুরুবর্ণ হয়েছে, এটাকে আমরা অক্ষরের মধ্যে বা লঘু গুরু নির্ণয় আমরা করব না, ঠিক আছে। তাহলে রম্যানি বৃক্ষ মধুরাংশ নিসম্য শব্দান, এখানে বসন্ত তিলক ছন্দ হয়েছে। কেন বসন্ত তিলক ছন্দ হয়েছে না, ত ভ জ জ গ গ এই গণগুলি থাকার জন্য এখানে কি হচ্ছে, বসন্ত তিলক ছন্দ হয়েছে। কেন, বসন্ত তিলকের ছন্দের লক্ষণে বলা হয়েছে কি কি থাকবে, তভোজা জগৌ গ। তাহলে যদি বলা হয় যে বসন্ত তিলক ছন্দের সংজ্ঞা উদাহরণ দাও, তখন আমাদেরকে এইটা লিখতে হবে। আমরা ছকে সংক্ষেপে আলোচনা করছি, এটা যখন আরো ডিটেলসে পরীক্ষার সময় এটা লিখিতভাবে লিখিত আকারে লিখে দিলেই হয়ে যাবে। এটাকে যদি আমরা লিখে দিই তাহলে আমাদের পরীক্ষার অ্যান্সার দাঁড়িয়ে যাবে। এবার যেরকম প্রশ্ন আসবে সেই অনুযায়ী আমাদেরকে উত্তর দিতে হবে। নেক্সট, আজকের যে ছন্দের আমরা একটা তালিকা করেছি আপাতত দৃষ্টিতে, যেগুলো প্রধান প্রধান, সেগুলির মধ্যে আজকে লাস্ট ছন্দ হচ্ছে মালিনী। মালিনী ছন্দের লক্ষণ কি বলা আছে, ন ন ম জ জ জুতেয়ং মালিনী ভোগী লোকই। ন ন ম জ জ জুতেয়ং মালিনী ভোগী লোকই। অর্থাৎ যদি চরণে ন ন ম জ জ এই গণগুলি থাকে এবং ভোগী লোকই, ভোগী শব্দের অর্থ হচ্ছে যে 8 অষ্টাক্ষর, আর লোক শব্দ হচ্ছে সপ্তলোক, সেখানে জ্যোতি পড়ে, অর্থাৎ অষ্টম অক্ষরে এবং সপ্তম অক্ষরে জ্যোতি পড়ে, তাহলে সেখানে মালিনী ছন্দ হবে। তাহলে মালিনী ছন্দে আমরা দুটো ওয়ার্ড জ্যোতি বিশিষ্ট জ্যোতি চিহ্ন বিষয়ক দুটো ওয়ার্ড পাচ্ছি, সেটা কি কি, ভোগী এবং লোকই। ভোগী শব্দের অর্থ 8, লোক শব্দের অর্থ 7, অর্থাৎ অষ্টম অক্ষরে জ্যোতি পড়বে এবং সপ্তম অক্ষর বা শেষে জ্যোতি পড়বে। উদাহরণ দেখে নিই আমরা, সরসিজ মনোবিদ্ধং শৈব লেনাপি রম্যম। সরসিজ মনোবিদ্ধং শৈব লেনাপি রম্যম। দেখো প্রথমে কি বলা হচ্ছে, 8 অক্ষরে, তাহলে 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, জ্যোতি মানে কি, জ্যোতি মানে হচ্ছে যে জিহ্বা যেখানে
বিশ্রাম নিতে চাইবে। সরসিজ মনোবিদ্ধং শৈব লীনাপি রম্যম। তাহলে এটা ক অক্ষর আছে? 1 2 3 4 5 6 7। তাহলে সপ্তক্ষরে যদি পড়ছে, আর কোথায় পড়ছে? অষ্টম অক্ষরে যদি পড়ছে। তাহলে সহজ ভাষায় কি দাঁড়ালো? মালিনী ছন্দ তখন হবে যেখানে ন ন ম জ জ এই গণগুলি থাকবে এবং অষ্টম অক্ষরে ও সপ্তম অক্ষরে জ্যোতি পড়বে, সেখানে মালিনী ছন্দ হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের যে এখন যে ছন্দগুলো আমরা আলোচনা করলাম, ইন্দ্রবজ্জা, উপেন্দ্রবজ্জা, রথদাতা, বংশস্থবির, দ্রুত বিলম্বিত, বসন্ত তিলক এবং মালিনী, এই ছন্দের লক্ষণ এবং উদাহরণ এবং অক্ষর সংখ্যা আর কোথায় কোথায় জ্যোতি পড়বে। এর পরবর্তী যে সমস্ত আরো যে ছন্দগুলো আছে, শিখরিণী, মন্দাক্রান্তা, শকধরা ইত্যাদিগুলো আমরা পরে পাঠ্যাংশে বা পরে আমরা আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্ত আমাদের পাঠ রাখছি।